মনে আছে সেই দিনগুলো যখন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সোশ্যাল মিডিয়া খুললেই কিছু পাকিস্তানি আর বাংলাদেশি ক্রিকেট বিশেষজ্ঞরা দিনরাত একটাই কথা বলে বেড়াতো যে ইন্ডিয়া এই বিশ্বকাপ কোনো মতেই জিততে পারবে না। लेकिन एक प्रेडिक्शन है, इंडिया सेमीफाइनल में नहीं जाएगा, ये मैं उस पे पक्का हूं। आप कहते हैं इंडिया ही नहीं क्वालिफाई करेगी, क्यों भाई? এমনকি তারা তো এটাও ঘোষণা করেছিল ভারত পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। आज इंडिया हमसे हार कर वर्ल्ड कप से बाहर हो जाएगा। अच्छा चलिए देखते हैं बांग्लादेश के लोग क्या कह रहे हैं। आज যদি इंडिया हारे তাহলে আজই ঈদ মানাবো। আর ওদিকে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোয়ালিফাই করলেও তাদের ইচ্ছে করে ভারতে খেলতে আসতে দেয় না সেখানকার ক্রিকেট বোর্ড। উল্টে বাংলাদেশের জনগণকে উস্কে দেয় ভারতের বিরুদ্ধে। তাই সেখানকার ক্রিকেট ফ্যান্সরাও রাতারাতি ভারতের বিরুদ্ধে হয়ে যায়। তাই পাকিস্তানের সাথে সাথে তারাও চাইছিল ভারত যে কোনো মূল্যে টুর্নামেন্ট থেকে বিদায় হোক। আর ভারত যখন সাউথ আফ্রিকার সাথে হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল, তখন তো আমাদের প্রতিবেশী দুই দেশের আনন্দের শেষ ছিল না। কিন্তু তারা ভুলে গিয়েছিল গোটা বিশ্ব ভারতের বিরুদ্ধে থাকলেও এখানকার 140 কোটি মানুষের প্রার্থনা ভারতীয় টিমের সাথে ছিল। আর ওই দিনের পরে ভারতীয় টিম ওয়ার্ল্ড কাপে এমন কামব্যাক করলো যে নিন্দুকেরা লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না। আজকের এই গল্পটা ভারতীয় টিমের এমন এক বীরত্বের যার কথা আগামী 100 প্রজন্ম গর্বের সাথে মনে রাখবে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড দ্য গ্রেট কামব্যাক। ফেব্রুয়ারির 7 তারিখ ভারত ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামলো আমেরিকার বিরুদ্ধে। গোটা ভারত কনফিডেন্ট ছিল যে ভারতের যা টিম আছে আমেরিকার বিরুদ্ধে অন্তত 200+ রান তো করবেই। তার মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, যেখানে এমনি রানের পাহাড় তৈরি হয়। আমেরিকা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, কিন্তু 1 ওভার পরেই বোঝা গেল আমেরিকাকে হালকাভাবে নেওয়া আমাদের কত বড় ভুল হয়েছে। অভিষেক শর্মা 0 রানে আউট, তার 3-4 ওভার পর ঈশান কিষান আউট। কিন্তু আসল ঝটকা এলো পাওয়ার প্লের শেষ ওভারে, যেখানে পরপর 2 বলে তিলক ভার্মা আর শিবম দুবে আউট হয়ে প্যাভিলিয়ানে। 300 রানের স্বপ্ন দেখা ভারত এখন 46 রানে 4 উইকেট হারিয়ে প্রবল চাপে। কিন্তু ওই দিন হাল ধরল ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সেদিন একধারে একের পর এক উইকেট পড়তে থাকলেও নিজে ক্রিজে টিকে থেকে মাত্র 49 বলে 84 রানের একটা অসম্ভব সাহসী ইনিংস খেললেন তিনি, যার দৌলতে ভারতের রান পৌঁছালো 161-তে। কারণ একটা সময় এমন ছিল যখন 77 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, আর তখন 160 রানে পৌঁছানোর কথা আমরা তো ভাবতেই পারিনি। যাই হোক, ব্যাটিং শেষ করে এবার আমাদের মূল ফোকাস ছিল বোলিং, কারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও যদি খারাপ হয় তাহলে এই ম্যাচ হারা থেকে কেউ বাঁচাতে পারবে না। ওদিকে ফেসবুকে তখন মিমের বন্যা বয়ে যাচ্ছে, অভিষেক শর্মাকে নিয়ে, তিলক ভার্মাকে নিয়ে নানা ধরনের অসম্মানজনক কথাবার্তা। যাই হোক, ভারতীয় টিম বল করতে নামলো, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় ছিল সেই দিন বুমরা খেলছিলেন না, সে রেস্টে ছিল। আর আপনারা তো জানেনই মুম্বাইয়ের মাঠে এই ছোট রান ডিফেন্ড করা কতটা মুশকিল। কিন্তু মোহাম্মদ সিরাজ সেদিন জ্বলে উঠলেন। প্রথম 4 ওভারে ব্যাক টু ব্যাক 3টে উইকেট নিয়ে আমেরিকার কোমর ভেঙে দিলেন তিনি। এরপর আর আমেরিকা উঠে দাঁড়াতে পারেনি। রান রেটের প্রেশার ক্রমাগত এত বাড়ছিল যে তারা সেটাকে ট্যাকেল দিতে হিমশিম খাচ্ছিল। আর রান রেটের প্রেশারে যেটা হওয়ার সেটাই হলো। পরপর উইকেট পড়তে থাকলো, আর এক সময় এসে আমেরিকা ম্যাচটা হেরে গেল। তারা করেছিল 132 রান, অর্থাৎ ভারত প্রথম ম্যাচ 29 রানে জিতল। তবে এই ম্যাচ জিতলেও কোচ গৌতম গম্ভীর মোটেও খুশি ছিলেন না, কারণ ব্যাটিংয়ে যে করুণ পরিস্থিতি তিনি সেদিন দেখলেন সেটা দেখে হয়তো তার রাতে ঘুম হয়নি। তবে বোলিংয়ের পারফরমেন্সে তিনি খুশি ছিলেন। তবে ফোন খুলতেই দেখি চারিদিকে বিশেষজ্ঞদের আলোচনা শুরু হয়ে গেছে। ভারতের ব্যাটিং জঘন্য, ওপেনিং ভালো না, এইসব নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু আমি শুধু অপেক্ষা করেছিলাম কবে ভারতীয় টিম এদের মুখের ওপর জবাবটা দেবে। এবার ফেব্রুয়ারির 12 তারিখে ভারত দ্বিতীয় ম্যাচ খেলতে নামলো নামিবিয়ার বিরুদ্ধে। কাগজে কলমে ভারত নামিবিয়ার থেকে অনেক ভালো দল, কিন্তু এর আগের ম্যাচে যা হয়েছে তাতে আমরা কেউই পুরোপুরি কনফিডেন্ট ছিলাম না। আর সবচেয়ে বড় কথা, ক্রিকেটে কখন কি হয়ে যায় সেটা কেউ জানে না। যাই হোক, এই ম্যাচে অভিষেক শর্মা অসুস্থ থাকায় ওপেনিংয়ে জায়গা পেল সঞ্জু স্যামসন। আর প্রথম ম্যাচেই একেবারে তাবড়তোড় ব্যাটিং, মাত্র 8 বলে 22 রান করে আউট হয়ে গেল সে। কিন্তু এই ছোট্ট ইনিংসটায় পরবর্তী ব্যাটসম্যানদের বিশাল কনফিডেন্স এনে দিয়েছিল। আর অন্যদিকে ঈশান কিষান সেদিন দারুণ ব্যাট করলেন, মাত্র 24 বলে 61 রান করলেন তিনি। এছাড়াও হার্দিক পান্ডিয়া, শিবম দুবে সবাই মোটামুটি ভালোই খেললো। তবে ম্যাচটা 10 ওভার অবধি যেই জায়গায় ছিল সেখান থেকে মনে হচ্ছিল অন্তত 250 রান তো হবেই। কিন্তু নামিবিয়া দারুণ বল করে ভারতকে 209 রানেই আটকে দেয়।
যাই হোক, আগের দিনের থেকে অন্তত ব্যাটিং ভালো হওয়ায় আমরা সবাই খুশি ছিলাম, কারণ এর পরের ম্যাচটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই এই ম্যাচে যদি ব্যাটিং ভালো না হতো তাহলে সত্যিই খুব চাপে পড়ে যেত টিম। এবার ছিল বোলিংয়ের পালা। এই ম্যাচে বুমরাকে বাইরে রাখা রিস্ক একদমই নেয়নি সূর্যকুমার যাদব। নামিবিয়া পাওয়ার প্লেতে মাত্র একটা উইকেট হারিয়ে বেশ দারুণ খেলছিল, কিন্তু মাঝখানে বরুণ চক্রবর্তী এসে তাদের সমস্ত বুদ্ধি শেষ করে দেয়। 7 ওভারে 67 রানে 2 উইকেট থাকা নামিবিয়া মুহূর্তেই 116 রানে অল আউট হয়ে যায়। মানে একেবারে তাসের ঘরের থেকেও তাড়াতাড়ি ভেঙে পড়ে তাদের টিম। বরুণ নেয় 3টি উইকেট, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল 2টি করে, আর বাকি সবাই 1টি করে। 93 রানের এই বিশাল জয় নিয়ে ভারত রেডি হয় পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য। তবে এর মাঝেই একটা দারুণ মজার ঘটনা ঘটে। আসলে মজার ঘটনা কেন বলছি, কারণ পাকিস্তান টিম ঘোষণা করে যে তারা ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপে খেলবে না। মানে দেখেন না, অনেক সময় বাচ্চারা অভিমান করে বলে যে না আমি খাবো না, ঠিক সেরকম। কিন্তু আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম ওরা যতই নাটক করুক শেষ অবধি ভারতের সাথে ওদের খেলতেই হবে। আর হলেও ঠিক তাই। 3-4 দিন নাটক করে অবশেষে তারা বলল যে না আমরা খেলবো। ব্যাস, এবার আর কে দেখে, সারা সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই কথা, ভারত এবার পাকিস্তানের কাছে নিশ্চিত হারবে। দেখে এমন মনে হচ্ছিল যে পাকিস্তান অলরেডি জিতে আছে, ভারত জাস্ট মাঠে নামছে বল কুড়ানোর জন্য। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, 27শে মার্চ রবিবার। শ্রীলঙ্কার স্টেডিয়াম কোনায় কোনায় পরিপূর্ণ, পা ফেলার জায়গা নেই, কারণ এত নাটকের পর ম্যাচে কি হবে সেটা দেখার জন্য সবাই উৎসুক ছিল। এই ম্যাচেও সূর্যকুমার যাদব টস হারল। পরপর 3বার টস হারার হ্যাট্রিক করল সে। পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করবে শুনে পাকিস্তানি সমর্থকরা তো আনন্দে আত্মহারা, যেন তখনই ম্যাচ জিতে গেছে। যাই হোক, ব্যাটে নামলো ভারতের 2 ওপেনার ঈশান কিষান আর অভিষেক শর্মা। কিন্তু প্রথম ওভারের শেষ বলেই এলো প্রথম ঝটকা। অভিষেক শর্মা 0 রান করে আউট। পুরো গ্যালারিতে পাকিস্তানি সমর্থকরা পাগল হয়ে গেল, কারণ তারা জানতো অভিষেক শর্মা ক্রিজে থাকলে কি হতে পারে। তবে তার সঙ্গে ঈশান কিষান যেভাবে পাকিস্তানি বোলারদের ক্লাস নিল সেটা দেখে পাকিস্তানের রাতের ঘুম হারাম হয়ে গেল। এই বাচ্চা ছেলেটা এই হাই ভোল্টেজ ম্যাচে মাত্র 40 বলে 77 রান করে ফেলল। তাও ভাগ্য ভালো, আয়ুবের যে বলটাতে সে আউট হলো সেই বলটা ব্যাটে লাগেনি। যদি ব্যাটে লেগে 4 হতো তাহলে সেদিন ঈশানের 100 রান তো পুরো শিওর ছিল। যাই হোক, ঈশান কিষানের পর সূর্যকুমার যাদব, শিবম দুবে আর তিলক বর্মা আরও কিছু রান যোগ করে ভারতের স্কোর 175-এ পৌঁছে দিল। 200 রান বোর্ডে না দেখে ভারতীয় সমর্থকরা একটু চিন্তায় ছিল, কিন্তু ওটা ছিল শ্রীলঙ্কার পিচ, আর ওখানে 175 রান 200 রানের চেয়ে কিছু কম ছিল না। এবার পালা ছিল পাকিস্তানের। পাকিস্তান যখন ব্যাট করতে নামলো তখন বাংলাদেশের সমর্থকরাও পাকিস্তানকে সাপোর্ট করছিল। চারিদিকে শুধু পাকিস্তানের জন্য দোয়া চাইছিল তারা। তবে খেলার মাঠে একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে পারফরমেন্স। বাট আনফর্চুনেটলি সেটা তারা ভুলে গিয়েছিল। যাই হোক, পাকিস্তানের 2 ওপেনার শহীবজাদা ফারহান আর স্যাম আইয়ুব মাঠে নামলো, লক্ষ্য একটাই, ভারতকে হারানো। কিন্তু প্রথম ওভারে হার্দিক এসে ডকুমেন্টারি কিং ফারহানকে খেয়ে নিল। যেই ফারহানকে নিয়ে পাকিস্তানের এত গর্ব ছিল সে 0 রানেই ফেরত গেল। যাই হোক, ফারহান আউট হওয়ার পর আসলো স্বয়ং ক্যাপ্টেন আগাজি। কিন্তু বুমরা দ্বিতীয় ওভারে এসে আগা আর আইয়ুব দুটোকেই পার্সেল করে পাকিস্তানে পাঠিয়ে দিল। এরপর পাকিস্তানের শেষ ভরসা ছিল ববজি দ্য কিং বাবর আজম। কিন্তু 5 নম্বর ওভারে আমাদের বাপু মানে অক্ষর প্যাটেল এসে তাকে বোল্ড করে বাড়ি পাঠিয়ে দিল। বাবর আউট হতেই স্টেডিয়ামে পাকিস্তানি সমর্থকরা পালানোর রাস্তা খুঁজতে লাগলো, কারণ ম্যাচের পরিস্থিতি কি হবে তারা তখনই বুঝে গিয়েছিল। এরপরে যা হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাদের অর্থনীতির চেয়েও তাড়াতাড়ি ভেঙে পড়ল। শেষ অবধি পাকিস্তান ম্যাচ জেতা তো ছেড়ে দিন, 100 রান করার জন্য হাঁসফাঁস করতে লাগলো। ভাগ্য তো ভালো ছিল যে সেদিন তিলক বর্মা আর রিঙ্কু সিং 3 ওভার করেছিল, তা না হলে ওদের রান 100ও পার হতো না। পাকিস্তান অল আউট হয়ে গেল 114 রানে, আর ভারত ম্যাচ জিতে নিল 61 রানে। এই ম্যাচ জিতে ভারত আবার প্রমাণ করলো ক্রিকেটের ময়দানে ভারতকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা এখনও পাকিস্তান অর্জন করতে পারেনি। পাকিস্তানের সাথে ম্যাচটা জিতে ভারত সুপার 8-এ ওঠার রাস্তা পাকা করে ফেলল। এরপরে নেদারল্যান্ডের সাথে জিতে ভারত পাকাপাকিভাবে চলে যায় সুপার 8-এ। এখানে ভারতের গ্রুপে ছিল সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে, অর্থাৎ এই 4টে টিমের মধ্যে থেকে 2টো টিম উঠবে সেমিফাইনালে।
ভারতের প্রথম ম্যাচ পড়ল সাউথ আফ্রিকার সাথে, যাদেরকে ভারত গতবার ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল। তাই সবাই এবার কনফিডেন্ট ছিল যে না, ভারতীয় টিম যেভাবে সবকটি ম্যাচ জিতেছে তাতে সাউথ আফ্রিকাকে খুব সহজেই হারিয়ে দেবে। কিন্তু আমাদের এই আশা নিরাশায় পরিণত হলো ফেব্রুয়ারির 22 তারিখে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওই দিন 1 লক্ষেরও বেশি দর্শকের সামনে ভারতীয় টিমের যে করুণ পরিণতি হলো সেটা কোনো ভারতীয় ফ্যান মেনে নিতে পারেনি। টসে জিতে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল। প্রথম 6 ওভারে আমাদের বোলাররা ওদের 3 উইকেটও ফেলে দিয়েছিল, কিন্তু এরপর ডেভিড মিলার, স্টাবস আর ব্রেভিস মিলে ইনিংসটা এত সুন্দরভাবে সামলালো যে ওদের রান যেখানে 150 পার হয় না, ওটা হয়ে গেল 187। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপ ছিল তাতে এই রানের জন্য খুব একটা বেগ পাওয়ার কথা ছিল না। তবে বলে না, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে সব কিছু সম্ভব। ঠিক সেটাই হলো ভারতের সাথে। ব্যাটে নেমে এই সব ব্যাটসম্যানরা এমনভাবে ব্যাট চালাচ্ছিল দেখে মনে হচ্ছিল এই ম্যাচ তারা 10 ওভারেই শেষ করবে। সাউথ আফ্রিকান বোলাররা যেন কোনো বোলারই না, আর এই ভুল ধারণাটায় তারা খুব তাড়াতাড়ি ভেঙে দিল। 7 ওভারেই 4টে উইকেট হারিয়ে ফেলল ভারত। কিন্তু এরকম তো আমেরিকার সাথেও হয়েছিল, ভারত সামলে নিয়েছিল, তাই না? সেদিন সামলেছিল, কিন্তু সাউথ আফ্রিকার সাথে খেলার দিন আর সামলাতে পারল না। একের পর এক ব্যাটসম্যান এলো আর গেল, আর যাদবের যেখানে ক্যাপ্টেন হিসাবে একটা ভালো ইনিংস খেলার কথা ছিল, সেখানে তিনিও 22 বলে 18 রান করে আউট হয়ে গেলেন। ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের নগ্ন চেহারা সেদিন সবার সামনে চলে এলো। উইকেট এমন পড়া পড়লো যে 111 রানে গোটা টিম অল আউট হয়ে গেল। সুপার 8-এর প্রথম ম্যাচে ভারত 73 রানে হেরে পয়েন্ট টেবিলের একেবারে নিচে চলে এলো। রান রেট এত মাইনাসে গেল যেখান থেকে সেমিফাইনালে ওঠা একেবারে অসম্ভব মনে হচ্ছিল। ম্যাচের পরে পাকিস্তান আর বাংলাদেশের কিছু ক্রিকেট ফ্যান্সরা ভারতের হারে এত খুশি হয়েছিল যে তারা রাস্তায় নেমে ঢাকঢোল পিটিয়ে ভারতের হার উদযাপন করছিল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টিমকে ব্যঙ্গ করে নানা রকম পোস্ট আসতে লাগলো। মানে তারা নিশ্চিত ছিল ভারত সেমিফাইনালে উঠছে না, আর সত্যি বলতে সমীকরণও ঠিক সেটাই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল ভারত শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে, গোটা টুর্নামেন্ট না। কোচ গৌতম গম্ভীর ভারতীয় ব্যাটিংয়ের কমতিগুলো নোট করলো এবং সেগুলোর ওপর কাজ করাতে লাগলো ব্যাটসম্যানদের। এদিকে কাটা ঘায়ের ওপর নুনের ছিটে হয়ে দাঁড়ালো পরের দিনের ম্যাচটা, যেটা হলো জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে 254 রানের বিশাল রান খাড়া করলো, আর জিম্বাবুয়েকে মাত্র 147 রানে অল আউট করে 103 রানে জিতে নিল ম্যাচটা। এই ম্যাচ যেন ভারতীয় ফ্যানদের মন ভেঙে দিল, কারণ সেমিফাইনালে ওঠার আশা যাও বা ছিল সেটাও প্রায় শেষ হয়ে গেল। কারণ ভারতের রান রেট তখন -3.8-এর কাছাকাছি, আর ওইদিকে ওয়েস্ট ইন্ডিজের রান রেট 1 লাফে বেড়ে 5-এর ওপরে। এখান থেকে ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ স্পষ্ট হয়ে গেল। সমীকরণটা কিছুটা এরকম হয়ে দাঁড়ালো যে ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকার সাথে হারতে হবে, আর ভারতকে পরপর 2টো ম্যাচ জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো অপশান নেই। আর যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে তো ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন ওখানেই শেষ, কারণ এত মাইনাস রান রেট ওপরে তোলা কোনো মতেই সম্ভব না। এবার আসলো সেই দিন যেদিন সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল। ওই দিন প্রত্যেকটা ভারতবাসী চেয়েছিল সাউথ আফ্রিকা যাতে ম্যাচটা জিতে যায়, আর সত্যি বলতে ভগবানের আশীর্বাদে হলেও ঠিক তাই। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে মনে হয়েছিল তারা ম্যাচটা জিতে যাবে, কিন্তু পরে সাউথ আফ্রিকা দুর্দান্ত ব্যাটিং করে 9 উইকেটে ম্যাচটা জিতে নেয়। এটা দেখে তো পার্শ্ববর্তী দেশের মানুষের হিংসায় গা জ্বলে যাচ্ছিল। তারা বলতে লাগে ম্যাচ নাকি ফিক্স করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ নাকি ইচ্ছে করে হেরেছে যাতে তারা আইপিএলে খেলতে পারে। মানে একের পর এক ভিত্তিহীন আলোচনা যাকে বলে। এবার খেলা আসলো ভারত আর জিম্বাবুয়ের, আর এই দিন ভারতীয় ব্যাটসম্যানরা যেন একেবারে জ্বলে উঠল। রিঙ্কু সিংয়ের বাবা গত হওয়ায় সে টিমের বাইরে ছিল, তাই সেদিন তার জায়গায় নেওয়া হলো সঞ্জু স্যামসনকে, আর তাকে ওপেন করতে পাঠানো হলো অভিষেক শর্মার সাথে। সেদিনও সঞ্জু ছোট কিন্তু পাওয়ারফুল ইনিংস খেললেন, আর সব থেকে অবাক করা ইনিংস খেললেন অভিষেক শর্মা, যে এতদিন ধরে রানই পাচ্ছিলেন না। কিন্তু সেদিন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো খেললো, এমন কোনো ব্যাটসম্যান ছিল না যে ভালো খেলেনি, সেটা তিলক ভার্মা হোক, সূর্যকুমার যাদব হোক, হার্দিক পান্ডিয়া হোক, সবাই। যার দৌলতে ভারত 256 রানের বিশাল টার্গেট দিল জিম্বাবুয়েকে। ওদিকে জিম্বাবুয়ে বেশ ভালোই ব্যাটিং করলো, বিশেষ করে ব্রায়ান বেনেট অসাধারণ একটা 97 রানের ইনিংস খেললো, যার জন্য জিম্বাবুয়ে 187 রান অবধি পৌঁছাতে পারলো। কিন্তু ভারত ম্যাচটা জিতলো 72 রানে।
তবে সবাই জানতো ভারতের আসল ম্যাচ হতে চলেছে এর পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। এখন আর কোনো সমীকরণ ছিল না, এখন একটাই টার্গেট ছিল, ওয়েস্ট ইন্ডিজকে হারালে ভারত সেমিফাইনালে উঠবে, আর না হারালে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এ যেন এক ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। ইডেনের টিকিট রাতারাতি বিক্রি হয়ে গেল, আর হবে নাই বা কেন, এটা যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেটা সবাই জানতো। গোটা কলকাতার মানুষ সেদিন ভিড় জমালো ইডেন গার্ডেন্সে। অবশেষে ভারত 1 মার্চ ইডেন গার্ডেন্সে নামলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। আমাদের টিমে যা বোলার ছিল তাতে আমাদের ভরসা ছিল আমরা ওয়েস্ট ইন্ডিজকে 150 রানেই আটকে দিতে পারবো। কিন্তু ওমা, সেদিন যেন সবকিছু উল্টে পাল্টে গেল। ওয়েস্ট ইন্ডিজের এক একটা দানব যেভাবে ভারতকে তুলোধনা করলো সেটা বলা যাবে না। শাই হোপ থেকে শুরু করে হিটমায়ার, জেসন হোল্ডার সবাই ঝড়ের গতিতে ব্যাটিং করলো, আর রান পৌঁছে দিল 195-তে। এই রান দেখে তো আমাদের সবার মাথা তখন ঘুরে গেছে, কারণ ভারত বিশ্বকাপে এত রান এর আগে কখনো চেস করেনি, আর ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচও হারেনি। তাই আমাদের সবার মনে একটা জিনিসই চলছিল, ভারত এই ম্যাচটা জিততে পারবে তো। অবশেষে ব্যাটিং করতে এলো আমাদের দুই ওপেনার অভিষেক আর সঞ্জু, কিন্তু আজকেও আমরা পাওয়ার প্লের মধ্যেই অভিষেক শর্মা আর ঈশান কিষান দুজনকেই হারিয়ে ফেললাম। ম্যাচের প্রথমে এই দুটো উইকেট পড়ে যাওয়ায় ভারতীয় টিম খুব চাপে পড়ে যায়, কিন্তু ওই দিন মাথা ঠান্ডা রেখে সঞ্জু স্যামসং যে ইনিংসটা ভারতের জন্য খেললো সেটার যত প্রশংসা করা যায় ততই কম হবে। মাত্র 50 বলে 97 রানের একটা মাস্টার ক্লাস ইনিংস খেলে তিনি ভারতকে ওই হারা ম্যাচটা জিতিয়ে দিলেন। কিন্তু হ্যাঁ, ওই ম্যাচে তিলক ভার্মা আর শিবম দুবের অবদানটাও আমি একদমই নেগলেক্ট করছি না। তবে সঞ্জু স্যামসং যে এতদিন ব্যাক বেঞ্চে বসে থাকতো, সে আজ সুযোগ পেয়ে ভারতের জন্য তার জীবনের সেরা ইনিংসটা খেলল। 4 বল বাকি থাকতেই ম্যাচ জিতে ভারত প্রবেশ করলো সেমিফাইনালে, আর সেমিফাইনালে আমাদের মুখোমুখি ছিল ইংল্যান্ড। সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। প্রতিদিনের মতো আজও অভিষেক শর্মা দ্বিতীয় ওভারেই সবাইকে হতাশ করে আউট হয়ে গেল। কিন্তু এরপরে ঈশান কিষান আর সঞ্জু স্যামসং মিলে যেন মুম্বাইয়ের মাঠে তাণ্ডব শুরু করলো। একের পর এক 6-4-এর বন্যায় ইংল্যান্ড তখন দিশেহারা। মাত্র 8 ওভার 3 বলেই ভারত 100 রান পার করে ফেললো, আর 17 ওভারে 200 রান পূরণ করলো। এই ম্যাচেও সঞ্জু স্যামসং মাথা ঠান্ডা রেখে 200+ স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত মাত্র 42 বলে 89 রানের একটা অসাধারণ ইনিংস খেলে তিনি আউট হলেন। শেষের দিকে দুবে, হার্দিক আর তিলক ভার্মা মিলে ইংল্যান্ডের বোলারদের একেবারে ছাই করে দিল। 20 ওভার শেষে ভারত ইংল্যান্ডকে টার্গেট দিল 254 রানের। তাদের সবচেয়ে বেস্ট বোলার জোফরা আর্চার 4 ওভারে খেলো 61 রান, আর স্যাম কুরান খেলো 53 রান। তবে এটা ছিল সেমিফাইনাল, তাই ইংল্যান্ড যে সহজে ম্যাচ ছেড়ে দেবে না এটা সবাই জানতো। যথারীতি ইংল্যান্ড ব্যাট করতে নামলো। তাদের ওপেনার ফিল সল্ট আর জর্জ বাটলার পাওয়ার প্লের মধ্যেই আউট হয়ে গেল। এরপর ক্যাপ্টেন হ্যারি ব্রুকও বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারল না। পাওয়ার প্লের মধ্যেই 3 উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন দিশেহারা, আর ভারতীয় ফ্যান্সরা মুম্বাইয়ের স্টেডিয়ামে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান দিচ্ছে। ইংল্যান্ডের এই অবস্থা দেখে তখন মনে হচ্ছিল ভারত এই ম্যাচ খুব সহজেই জিতে যাবে। এত বড় রান চেস করা ইংল্যান্ডের পক্ষে সম্ভব না। কিন্তু তখনই ইংল্যান্ডের একজন তরুণ ব্যাটসম্যান জ্যাকব ব্যাথেল এমন ঝোড়ো ব্যাটিং শুরু করলো যেটা দেখে গোটা ভারত অবাক হয়ে গেল। এই তরুণ ছেলেটা যেভাবে নির্ভয়ে ব্যাটিং করছিল দেখে মনে হচ্ছিল ও একাই ম্যাচটা শেষ করে দেবে। আর সত্যি বলতে ম্যাচটা ও শেষ করেই দিত যদি বুমরা না থাকতো, কারণ বরুণ চক্রবর্তী সেদিন যেভাবে মার খেলো সেটা হয়তো বরুণের জীবনের সবথেকে বাজে অধ্যায় হয়ে থাকবে। একটা সময় ইংল্যান্ডের জেতার জন্য 3 ওভারে দরকার ছিল 39 রান। তখন মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় ইংল্যান্ড জিতেই যাবে, কিন্তু বুমরা এসে ওই ওভারে ব্যাক টু ব্যাক ইয়র্কার ফেললো। একটা বোলার কিভাবে এত পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে বল করতে পারে সেটা বুমরার কাছ থেকে সবার শেখা উচিত। ওই ওভারে বুমরা দিল মাত্র 6 রান, যার জন্য শেষ 2 ওভারে ইংল্যান্ডের জেতার জন্য লাগতো 39। তবে ওই তরুণ ছেলে জ্যাকব ব্যাথেল যেভাবে ভারতীয় বোলারদের ক্লাস নিচ্ছিল তাতে ভয় তখনও কাটেনি। 19 নম্বর ওভারে হার্দিক আসতেই প্রথম বলে 6 মেরে সে তার সেঞ্চুরি পূরণ করলো। 45 বলে 100 রান, ভাবা যায়? যাই হোক, হার্দিক প্রথম বলে 6 খেলেও বাকি বলগুলো ভালো করলো, আর তার মধ্যে একটা বলে স্যাম কুরানের উইকেটও নিয়ে নিল, যার জন্য ওই ওভারে আসলো মাত্র 9 রান। এখন শেষ ওভারে দরকার ছিল 30 রানের, আর বোলিংয়ে ছিল শিবম দুবে।
টেনশন তখনও ছিল, কারণ স্ট্রাইকে সেই ব্যাথল, কিন্তু ওভারের প্রথম বলে ডাবল নিতে গিয়ে রান আউট হয়ে যায় ব্যাথল, আর এখানেই ইংল্যান্ডের কফিনে যেন শেষ পেরেক পুঁতে দেয় ইন্ডিয়া। ম্যাচের পরিণাম এখন সিম্পল ছিল, এই ম্যাচ ভারত জিতে গেছে। কিন্তু ওই দিন ব্যাথলের ইনিংসটা সত্যিই মনে রাখার মতো, দারুণ খেলেছিল সে, একেবারে ওয়ান ম্যান আর্মি। কিন্তু ভারতের তরফে বুমরার ওই ওভার যদি না আসতো তাহলে ম্যাচের পরিণাম পাল্টেও যেতে পারত। তবে যাই হোক, ভারত কষ্টে শিষ্টে সেমিফাইনাল জিতে সোজা পৌঁছে গেল ফাইনালে, যেখানে অপেক্ষা করছিল নিউজিল্যান্ড। তবে আমাদের মাথা ব্যথার কারণ নিউজিল্যান্ড ছিল না, ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কারণ সেখানে ভারত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে। ফাইনালের আগে নানা গুণীর নানা মত প্রকাশ পেতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো এই স্টেডিয়াম অশুভ, এখানে ভারত ম্যাচ জিততে পারবে না। কেউ আবার বলতে লাগলো নিউজিল্যান্ডের ফিনালে না একাই ভারতকে ধুয়ে দেবে। সে এক অসহ্যকর পরিস্থিতি তৈরি হলো সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ফাইনালের দিন আসলো, আর এই দিনও সূর্যকুমার যাদব টসে হারল। নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, কিন্তু তাদের এই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল সেটা প্রমাণ হলো ঠিক কয়েক মিনিট পরেই। ওই দিন অভিষেক শর্মা আর সঞ্জু মিলে যেন পুরনো সব হিসাব একেবারে মিটিয়ে দিলেন। দুজন মিলে মাঠে যেন তাণ্ডব শুরু করলেন। এমন ঝোড়ো ব্যাটিং লাস্ট কবে ভারতীয় ফ্যান্সরা দেখেছে সেটা আমার অন্তত মনে নেই। অভিষেক শর্মা যে এতদিন কোনো রান না করেই ফিরে যাচ্ছিলেন, সে 21 বলে 51 রান করল। পাওয়ার প্লের 6 ওভারের মধ্যেই ভারত 90 রানের আঁকড়া ছুঁয়ে ফেলল। এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার ছিল, আজ একটা বড় রান হতে যাচ্ছে, কিন্তু কত বড় সেটা কেউ জানতো না। অভিষেক শর্মা আউট হওয়ার পর ঈশান কিষান এসে রুদ্রমূর্তি ধারণ করলেন। সেও 25 বলে 54 রান করে ফেলল। মাত্র 12 ওভারে ভারত 150 রান পূরণ করল। এটা দেখে মনে হচ্ছিল ভারত আজ 300 করতে চলেছে, কিন্তু জিমি নিশামের এক ওভারে 3-3টে উইকেট পড়ে গেল। সঞ্জু স্যামসং প্রথমে আউট হলেন, তারপর ঈশান কিষান গেল, আর শেষে ক্যাপ্টেন সূর্যা কুমার। তবে সঞ্জু স্যামসং আউট হওয়ার আগে তিনি তার কাজটি করে দিয়ে গিয়েছিলেন, মাত্র 46 বলে 89 রান। তিনি চাইলে 100 করতেই পারতেন, কিন্তু তার কাছে সবসময় টিম আগে, তাই নিজের 100-র কথা চিন্তা করেননি তিনি। এরপর শিবম দুবে শেষ ওভারে কয়েকটা বিশাল বিশাল বাউন্ডারি মেরে ভারতকে 255 রানে পৌঁছে দিলেন। যেই রান দেখে একসময় মনে হচ্ছিল অন্তত 300 হবে, সেটা 255 হওয়ায় দর্শকরা কিছুটা আপসেট ছিল। তবে সত্যি বলতে খেলা শুরু হওয়ার আগে ক্রিকেট বিশেষজ্ঞরাই বলেছিল এই পিচে 180 রানই চ্যালেঞ্জিং টোটাল। যাই হোক, ভারতের ব্যাটিং শেষ, এবার নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হলো। যেহেতু ইংল্যান্ড আগের দিন ভারতের বিরুদ্ধে প্রায় জিতেই যাচ্ছিল, তাই ভয় তো একটু ছিলই। আর এই ভয় আরও বেড়ে গেল যখন আর্শদীপের প্রথম ওভারেই শিবম দুবে ফিন অ্যালেনের ক্যাচটা মিস করলো। এটা সেই ফিন অ্যালেন ছিল যে 2 দিন আগে 33 বলে 100 করেছিল। তাই এবার যে ভারতের কপালে দুঃখ আছে এটা সবাই বুঝে গিয়েছিল। তবে ভগবানের কৃপা বলুন বা অন্য কিছু, তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলের বলে একটা বড় বাউন্ডারি মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হলেন সেই খতরনাক ফিন অ্যালেন। এবার চতুর্থ ওভারে বুমরা এসে একটা আচমকা স্লোয়ারে রচিন রবীন্দ্রকে পুরো অবাক করে দিলেন। ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ঈশান কিষান চিতার মতো দৌড়ে এসে এক দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন। এরপর অক্ষর প্যাটেল এসে গ্লেন ফিলিপকেও বোল্ড করে ফেলল। 8 ওভারে নিউজিল্যান্ডের 4 উইকেট পড়ে যায়, আর স্কোরবোর্ডে রান ওঠে মাত্র 70। তারা শুরুটা ইংল্যান্ডের মতো করতে চেয়েছিল ঠিকই, কিন্তু আজ ভারতীয় বোলাররা খুব ভালো মতোই হোমওয়ার্ক করে এসেছিল। নিউজিল্যান্ডের শেষ আসা টিম সাইফারও যখন 9 নম্বর ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হলো, তখন নিউজিল্যান্ডও জানতো এই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে গেছে। এরপর আস্তে আস্তে একটার পর একটা উইকেট পড়তে থাকে, আর ভারত ওয়ার্ল্ড কাপ ট্রফির ততই কাছে যেতে লাগে। আর 19 নম্বর ওভারের শেষ বলে নিউজিল্যান্ড তার শেষ উইকেটও হারিয়ে ফেলে, আর এর সাথেই ভারত ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল জিতে নেয়। এই জয় সেই সমস্ত নিন্দুকদের মুখে সপাটে একটা চর ছিল যারা বলেছিল ভারত সেমিফাইনালে উঠতে পারবে না, যারা প্রতিদিন ভারতের বিপক্ষে কথা বলছিল, ভারত যাতে হেরে যায় তার প্রার্থনা করছিল। কিন্তু এই বাহাদুর ভারতীয় টিম দেখিয়ে দিল যে ক্রিকেটের মাঠে কোনো জাদু টোটকা চলে না, এখানে আত্মবিশ্বাস আর পারফরমেন্সই ম্যাটার করে, যেটা ভারতীয় প্লেয়ারদের মধ্যে আছে। বন্ধুরা, এই ওয়ার্ল্ড কাপে আপনার ফেভারিট প্লেয়ার কে ছিল নিচে কমেন্ট করে জানান। ভারতীয় টিমের ফ্যান হলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।